দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ২০ আগস্ট। এ নিয়ে আজ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ আগস্ট যাচাই বাছাই আর ১৮ তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আক্তার। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ২৮ জুলাই ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক করে ইসি। সেদিন সংসদের কাছে ভোটার তালিকা চাওয়া হয়। বৃহস্পতিবার সেই তালিকা ইসিতে আসলে বৈঠক করেন কমিশনাররা। বৈঠকের পর দুপুরে ইসি সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের সময় তারিখ হচ্ছে ১৩ই আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কর্তার অফিস কক্ষে সাবমিশন হবে। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে সেটাও এখানে আমাদের ইসি ভবনে। মনোনয়নপত্র পরীক্ষা বা যাচাই যেটাই বলো। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18ই আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। নিয়ম অনুযায়ী প্রার্থীর সংখ্যা একজন হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 5(3) অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে মাননীয় স্পিকার মহোদয়ের আলোচনাক্রমে সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট করতে হয়েছিল। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরুর সুখবর দিল জ্বালানি মন্ত্রণালয়। তবে আগের সরবরাহ অবস্থায় ফিরতে ২-৩ দিন সময় লাগবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। ভারতে পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি দেশটাকে শেষ করে গেছেন। শারমিন নীরার রিপোর্ট। চুলাই কিংবা সিএনজি স্টেশনে গ্যাস সংকটের ছবিটা গেল 16 দিনের। এমন পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক হতে যাচ্ছে। মেরামত শেষে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সপ্তাহের শেষ দিন এমন সুখবর দিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছে সেগুলো উত্তরণ করতে পারবো। কতদিন লাগবে আগের মতো হতে? স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেন জ্বালানি মন্ত্রী। প্রশ্নের জবাবে তাদের আলোচনার বিষয়ে জানান তিনি। ভারতের সাথে মিটিং, আমার সাথে এর আগে অনেক অ্যাম্বাসেডারের সাথে মিটিং হয়েছে, সেরকম রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডারের সাথে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশ কিছু ডিজেল চাওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। ভারতে পলাতক শেখ হাসিনার অনলাইনে সংবাদ সম্মেলন প্রসঙ্গে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি জ্বালানি মন্ত্রী। শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন, দেশটা ধ্বংস করে দিয়ে গেছেন। শারমিন নীরা, ৭১, ঢাকা। সংসদে বসে মিথ্যাচার না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে তিনি হুঁশিয়ারি দেন, নতুন করে গ্যাসের দাম বাড়ানোর পায়তারা মেনে নেওয়া হবে না। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। এ সময় জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি 5 সেপ্টেম্বর লং মার্চ সহ মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করে 11 দলীয় ঐক্য। রাশেদ আনিসের রিপোর্ট।
সাধারণ মানুষের ভোগান্তি নিরসনের দাবিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর মুক্তাঙ্গনে এই অবস্থান কর্মসূচি পালন করে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এই সময় জোটের নেতারা দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমার চুলায় আজকে ফাতিল ওঠে নাই, আমার বাচ্চার মুখে আজ আমরা দুই মুঠো ভাত আমরা উঠায় দিতে পারি নাই। পরিকল্পিতভাবে আমাদের জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া এবং আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী, শো অফ প্রধানমন্ত্রী তারেক রহমানের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নাই। এই সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে। তার দাবি, গেল 5 মাসে সরকারের পারফরমেন্স মাইনাসে। আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। পরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদে বসে সরকার মিথ্যাচার করছে। বিভিন্ন দাবি আদায়ে আগামী 5 সেপ্টেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম লং মার্চ সহ 3 মাসের লাগাতার কর্মসূচি ঘোষণা করেন তিনি। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিন ঢাকাবাসী আপনারা কি সত্যিকারের অতিথির দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে আজকে থেকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। এ সময় জামাতের আমির অভিযোগ করেন, নতুন করে সরকার গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে। ঘরে ঘরে বিদ্যুৎ চাই, সংসদের ভিতরে আর মিথ্যা বিবৃতি দিবেন না। রাশেদ আনিস, 71, ঢাকা। ক্ষুদ্র স্বার্থ হাসিলের জন্য অস্থিরতা ও ষড়যন্ত্র করলে কারো লাভ হবে না, বরং দেশের স্বাধীনতা চিরতরে হুমকির মুখে পড়বে, এমন সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি বিভেদ তৈরি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা কথা বলার সুযোগ পেয়েছে বলে তার দাবি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে মুন্সিগঞ্জের জুলাই শহীদ যোদ্ধা স্মৃতি সংসদ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন চীন মৈত্রী সম্মেলনের কেন্দ্রীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে গতকাল অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার জন্য এনসিপিকে দায়ী করেন। তার দাবি, পরিকল্পিতভাবেই বিদেশি অতিথিদের সামনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। নতুন যে দলটি গঠন হয়েছে এনসিপি, তার নেতা সেই একজন মাননীয় সংসদ সদস্য, তার কিছু অনুসারীরা সেখানে খুব সুপরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টি করে এবং এমন একটি অবস্থা তৈরি করে যে সেখানে আমাদের বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বিভেদ সৃষ্টি করে দেশের কোনো লাভ হবে না, তাই জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি। তৈরি হয়েছে এই গণ অভ্যুত্থান যে চেতনা, এই চেতনা লালন করতে হলে ছোটখাটো ঝগড়াঝাঁটি এখান থেকে অতিক্রম করতে হয়ে আমাদের আসতে হবে। এটা যদি না আসতে পারেন তাহলে আবার কোনো চোরা গলি দিয়ে পতিত ফ্যাসিস্ট যদি উত্থান হয় তাহলে এই দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে। তিনি কাউকে বাঁচতে দিবেন না। রিজভী বলেন, বাংলাদেশকে নিজেদের ইচ্ছে মতো চালাতে পারছে না বলেই ভারত শেখ হাসিনাকে ব্যবহার করছে। মানে শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছা মতো তারা দেশ তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল। এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না, এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এই কারণে আবার হাসিনাকে টুলস হিসাবে, একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশে। এর আগে সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে দেশে ফেরত না দিয়ে ভারত তাকে রাজনৈতিক কর্মকাণ্ড সুযোগ করে দিচ্ছে। পলাতক ফ্যাসিস্টকে কথা বলার সুযোগ দেওয়া পার্শ্ববর্তী একটি দেশ, এটা আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রতি
অপমানজনক আচরণ করে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। স্বাধীনতার ৫৫ বছর পরও নানা অনিয়মে দেশ জর্জরিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে শিকল ভাঙার জুলাই শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। যাতে নতুন কোনো স্বৈরাচার তৈরি না হয় সে ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। এই লক্ষ্যহীন তৎপরতার বিপরীতে এবারের যে শিকল ভাঙার আন্দোলন, সেই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে শিকল ভাঙার পরে আমরা কি করব তা আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার মাধ্যমে আগেই বলেছেন এবং আমরা সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। আমি এই সংকলনটি মোড়ক উন্মোচন করার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে জাতিকে বিনীতভাবে এই কথা জানিয়ে রাখতে চাই, আমরা যেমন শিকল ভাঙতে পেরেছি তেমনি আমরা শিকল মুক্ত গণতান্ত্রিক একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। কথায় আছে, অপরাধী যত বড় ধুরন্ধরই হোক না কেন অপরাধের কোনো না কোনো সূত্র রেখে যায়। ঢাকার দক্ষিণখানে ঠিক এমন ঘটনাই ঘটেছে। দন্ত চিকিৎসকের স্ত্রীকে হত্যার পর জানালার গ্রিল কেটে ডাকাতির নাটক সাজান স্বামী সোহেল রানা, কিন্তু শেষ রক্ষা হয়নি। জানালার কাছে পাওয়া জুতার ছাপের সূত্র ধরেই গ্রেপ্তার হয়েছেন তিনি। আশিক মাহমুদের আরও একটি রিপোর্ট। গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণখানের একটি বাসা থেকে সারা রোকসানা পিনু নামের এই দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে তাকে হত্যা করে ঘরের মালামাল লুটে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইডি সদস্যরা। শুরু হয় তদন্ত। এক পর্যায়ে গ্রিল কাটা জানালার ভেতরের বারান্দায় একটি জুতার ছাপ পায় সিআইডি। পরে বাসা থেকে উদ্ধার করা একজোড়া জুতার সাথে সেই ছাপের মিল পাওয়া যায়। তদন্ত সংশ্লিষ্টরা জানায় জুতাটি ছিল নিহতের স্বামী সোহেল রানার। নিজের স্ত্রীকে হত্যা করে অন্যের উপর দায় চাপাতে এভাবে জানালার গ্রিল কেটে ফেলেছিলেন স্বামী, আর নাটক সাজানোর চেষ্টা করেছিলেন গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে তার স্ত্রীকে হত্যা করে লুটে নিয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছেন পুলিশের জালে। এই হত্যার ঘটনায় নিহতের বোন সারা সুলতানা পলি বাদী হয়ে রাজধানীর দক্ষিণখান থানায় মামলা দায়ের করেছেন, যাতে গ্রেপ্তার দেখানো হয়েছে পিনুর স্বামী সোহেল রানাকে। পিনুর বোনের দাবি, সোহেল রানা দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত। এসব নিয়ে প্রায়ই পিনুকে মারধর করতেন তিনি। ভাড়াটিয়া চলে গেছে তার যন্ত্রণায়, ভাড়াটিয়ার ওয়াইফের সাথে। এপ্রিলে আমার বোন একবার এমন আহত করছে মাইরা ওকে, তখন সে এই যে দক্ষিণ থানার মধ্যে তার জিডি করছে। তো একজনকে হত্যা করলে তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডটাই আমি দেখতে চাই। পিনু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী গ্রেপ্তার হওয়ার পর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে আখ্যা দিয়েছেন। একটা স্ত্রী স্বামীর কাছে নিরাপত্তা, স্বামীর কাছে যদি নিরাপত্তাই না থাকে তাহলে নারীরা কার কাছে নিরাপত্তা থাকবে? শুনছি যে শুনে তো ডরাইতেছি যে স্বামী যদি মারা মানুষের মা বাপ ফালায় তো স্বামীর কাছে আছে, সেই স্বামী যদি মারা যাইব কোথায়? এখন আমি শুনছি, শুনে আমি তো শরীর কাঁপতেছে আমার কথা শুনে, বুঝছেন? এগুলি কি আমাদের এলাকার মাঝে কেমন এই ঘটনা হলো? আমি তো আশ্চর্য লাগে। পুলিশ বলছে শুরু থেকেই পিনুর স্বামীর কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেছে। তাছাড়া গ্রিল কাটা জানালার কাছে শুধু তারই জুতার ছাপ মিলেছে। এসব বিষয়ে পিনুর স্বামী সোহেল রানাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিতরে যখন আমরা চেষ্টা করছিলাম তখন ভিতরে একটা আপনার জুতার ছাপ পাওয়া যায়। এই জুতার ছাপটা আমরা করতে করতে আমরা ট্রেস করি যে আপনাকে জিজ্ঞেস করি যে এই জুতার ছাপটা তো আমার পাশে একটা জুতা ছিল, এক জোড়া জুতা, বলে এই জুতা কার? তো আমাদের জুতা ছিল তো ওর সাথে মিলে যায় আর কি জুতার বিষয়টা। একটাই মাত্র জুতার ছাপ। যদি এখানে কয়েকজন আসতো বা তাদের কয়েকটা ছাপ পাওয়া যেত তাহলে ভিতর জিনিসটা একটু কোশ্চেন এটা এরাইজ আমাদের কাছে কোশ্চেন হয়ে দাঁড়াইছে যে বিষয়টা যে জুতার ছাপটা বাইরে কেন, ভিতরে কেন, বাইরে কেন জুতার ছাপ নাই? তার জুতার ছাপটা তো ওনারই, ওনার হাজব্যান্ডেরই। ওনার বক্তব্য আমরা রেকর্ড আছে, ওনার বক্তব্য যেগুলি বলছে এগুলি আমরা মিলানোর চেষ্টা করছি, কিন্তু বক্তব্যের মধ্যে অমিল পাওয়ার যার কারণেই ওনাকে আপনার গ্রেপ্তার করা হয়েছে আর কি। প্যাকেটগুলো সব পাওয়া যাচ্ছে এখনো আমরা। সোহেল রানা উত্তরার একটি ডেভেলপার প্রতিষ্ঠানে চাকরি করেন। সবার দাবি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।
দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সঙ্গেই।